তো আমরা লাস্ট দিন বিন্যাস পড়েছিলাম, তো আজকে আমরা সমাবেশ পড়ব। কালকে আমরা পড়েছিলাম বিন্যাস, আজকে আমরা সমাবেশ পড়ব। তো অঙ্ক বিষয় হচ্ছে বিন্যাসে, সমাবেশে খুব বেশি অঙ্ক নাই, এখানে মানে অল্প কয়েকটা নিয়মের অঙ্ক আছে। তো সমাবেশ থেকে মোটামুটি পরীক্ষায় মানে বিন্যাস থেকে সমাবেশটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, লাস্ট 37 এসেছে, 38 এসেছে, তো এই যে তারপর 39 এসেছে। বিন্যাস আর সমাবেশের মধ্যে সমাবেশটা বেশি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে সমাবেশের প্রশ্নগুলো খুব বেশি মানে ঘোরানো পেঁচানো না, এখানে মোটামুটি 2-3টা নিয়ম থেকে প্রশ্নগুলো আসে। আর এর মধ্যে একটা নিয়ম হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে ফলো করলেই এই অধ্যায়ের অঙ্কগুলো পারা যাবে। এগুলো খুব বেশি কঠিন না, তবে এখানে যে অঙ্কগুলো আসে এগুলো একটু ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো একটু বড় হয়। তো নিয়ম জানা থাকলে বড় হলেও খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তো যেহেতু এখান থেকে প্রশ্ন আসে বিসিএস এ, তো আমরা এই টপিকটা ভালো করে পড়বো, মানে বিন্যাস সমাবেশ দুইটাই পড়বো, তার মধ্যে সমাবেশটাকে আমরা বেশি প্রায়োরিটি দিব। তো আমরা ফার্স্টে সমাবেশ শুরু করব। সমাবেশ করার জন্য আমরা আগে সমাবেশটা কি একটু বোঝার চেষ্টা করব। যদি আমরা একটু বোঝার চেষ্টা করতে পারি ভালো করে, তাহলে আমাদের ম্যাথ গুলো করতে ভালো লাগবে। তো আমরা গতদিন, আপনাদের মনে আছে, আমরা বিন্যাস পড়ানোর সময় আমরা প্রথমে কি বলেছিলাম, তো আমি আবার একটু বলছি। তো আমরা যখন সমাবেশ করব, সমাবেশ মানে হচ্ছে কতগুলো উপাদান থেকে কতগুলো উপাদানকে বাছাই করা, মানে কতগুলো জিনিস থাকবে তার মধ্যে কয়েকটা জিনিসকে বাছাই করে নেওয়া। তো আর বিন্যাস ছিল হচ্ছে কতগুলো জিনিসকে সাজানো, অর্থাৎ একটা সিকোয়েন্স অনুসারে সাজানো। তো আপনাদের বলেছিলাম যে আমরা যদি হচ্ছে এ বি সি কে সাজাই, তখন আমরা দেখেছিলাম 6 ভাবে সাজানো যায়। এখন এ বি সি কে যদি আমরা বিন্যাস করি, ধরেন আমি যদি 3টা জিনিস নিই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, যদি আমি এ বি আর সি কে সাজাই, তাহলে নিজেদের মধ্যে আমরা গত ক্লাসে দেখেছিলাম 6 ভাবে সাজানো যায়। তো সেখানে এরকম ছিল এ বি সি বা হচ্ছে বি এ সি, এরকম বিভিন্ন ভাবে আমরা সাজাতাম। এখন যদি বলা হয় যে এই এ বি সি এই 3টা জিনিসকে বিন্যাস না করে সমাবেশ করেন, অর্থাৎ 3টা জিনিস থেকে আপনি 3টা জিনিসকে বাছাই করেন, অর্থাৎ আপনি সমাবেশ করেন। তো যদি সমাবেশ করার কথা বলা হয়, তখন দেখা যাবে যে 3টা জিনিস থেকে যদি আমরা 3টা জিনিস বাছাই করি বা 3টা জিনিসকে যদি আমরা সমাবেশ করি, তখন দেখা যাবে যে শুধু এ বি সি থাকবে, মানে 3টা জিনিসকে সমাবেশ করলে শুধু এ বি সি এই ফরম্যাটেই সমাবেশ করা যাবে। যেমন ধরেন এ বি সি, এটা হচ্ছে একটা ফরম্যাট, হ্যাঁ। তারপর হচ্ছে মনে করেন এই যে এ বি সি কে সাজালাম, এটাকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে প্রেজেন্ট করতে পারি। এটাকে আমি মাঝখানে নিতে পারি, নিলে এটা এক ধরনের সাজানো হয়। আমি যদি বিটাকে মাঝখানে নিই, এটা একভাবে সাজানো হয়। এভাবে করে আমরা গত ক্লাসে দেখেছিলাম 6 ভাবে সাজানো যায়। কিন্তু বিন্যাস করার সময় এই যে এ বি সি আমি লিখলাম, এটাই হচ্ছে একটাই ধরন, যেটা হচ্ছে এ বি সি কে মানে বিন্যাস করা যাবে। যদি আমরা ছোট উদাহরণ দিয়ে বুঝতে চাই, জাস্ট আরেকটু ছোট উদাহরণ, যেমন আমি বললাম এ আর বি কে আপনি বিন্যাস করেন আর সমাবেশ করেন, এ আর বি কে আপনি বিন্যাস করেন আর সমাবেশ করেন। যদি এ আর বি দুইটার মধ্যে আমরা বিন্যাস করি, এই দুটাকে যদি আমরা বিন্যাস করি, তাহলে আমরা কিভাবে বিন্যাস করতে পারি, আমরা এটাকে এভাবে লিখতে পারি। এ আর বি একসাথে করে আমরা লিখলাম, এটা হচ্ছে একটা সাজানো, মানে এটা একটা বিন্যাস। আবার লিখতে পারি বি আর এ, এটা একটা বিন্যাস। অর্থাৎ যদি আমরা এ আর বি কে বিন্যাস করি, তাহলে আমরা বলতে পারি এ বি একটা বিন্যাস আর বি এ একটা বিন্যাস। কিন্তু সমাবেশের সময় এই জিনিসটা কেমন হয়ে যাবে, সমাবেশের সময় শুধু এ বি হবে, অর্থাৎ এখানে এ বি আর বি এ দুইটা একই কথা বোঝাবে। সমাবেশের ক্ষেত্রে এ বি আর বি এ দুইটা সেম মিনিং, মানে দুইটা মিনিং আলাদা না। তাহলে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে সমাবেশের সময় যে সিকোয়েন্সটা, মানে একটা ক্রম যে বিষয় থাকে, ক্রমের যে বিষয় থাকে, এই ক্রমটা বা ধারাবাহিকতাটা এখানে মেনে চলা হয় না বা অনুসরণ করা হয় না। এখানে এবি যখন বলা হবে, এবি যে কথা বি এ একই কথা, কিন্তু বিন্যাসের সময় এখানে ক্রমটা একটা ফ্যাক্ট, কে কার আগে বসেছে কে কার পরে বসেছে এটা একটা ফ্যাক্ট, এবং এই অনুযায়ী হচ্ছে আলাদাভাবে সাজানো যাবে। তাহলে এবি যে কথা বি এ একই কথা কোন ক্ষেত্রে, সমাবেশের ক্ষেত্রে। আর বিন্যাসের ক্ষেত্রে কি হবে, বিন্যাসের ক্ষেত্রে এ বি আলাদা বি এ আলাদা, অর্থাৎ এই সাজানোর ধরনটা এখানে হচ্ছে ধারাবাহিকতা বা হচ্ছে ক্রম, এইটা অনুসরণ করা হয়, কিন্তু সমাবেশে এই জিনিসটা অনুসরণ করা হয় না। তার মানে বিন্যাসের ধারাবাহিকতা বা হচ্ছে ক্রম, এটা ফলো করা হয়। তো ফলো করার কারণে দেখা যায় যে এখানে আমরা যখন সাজাই তখন অনেক বেশি ভাবে সাজানো যায়, কিন্তু সমাবেশের ক্ষেত্রে সাজানোর যে ধরনটা মানে বাছাই করার ধরনটা খুব অল্প হয়। অর্থাৎ এখানে বিন্যাসের অঙ্কগুলোর মানগুলো বা অ্যান্সার গুলো বড় হয়, কিন্তু সমাবেশের ক্ষেত্রে মানগুলো খুব বেশি বড় হয় না, যেহেতু এখানে মানে ফলাফল গুলো ছোট আকারে থাকে, যেহেতু ফলাফল ছোট আসে,
তাই হচ্ছে সাজানোর সংখ্যাটা কম হয় এখানে। তো আমরা বিন্যাসের সময় যে সূত্রটা পড়েছিলাম সেটা ছিল NPR, অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে যদি r সংখ্যক জিনিস নেওয়া হয়, নিয়ে যদি সাজানো হয়, তখন সূত্রটা ছিল NPR ইকুয়াল n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। সমাবেশের সময় হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম হবে, NCR, এখানে P হচ্ছে পারমুটেশন, পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস, আর এখানে C হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন মানে হচ্ছে সমাবেশ। P হচ্ছে পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস, আর C হচ্ছে কম্বিনেশন মানে হচ্ছে সমাবেশ। তো এখানে NCR কে যদি আমরা ভাঙি তাহলে যে সূত্রটা হবে সেটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল, এটা মিল আছে আগের সাথে, বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এটাও মিল আছে সাথে, ইনটু হবে r ফ্যাক্টরিয়াল। এই যে মানে r ফ্যাক্টরিয়াল ভাগ হবে, এই r ফ্যাক্টরিয়াল কোনটা? এই r ফ্যাক্টরিয়াল হচ্ছে এই যে যে সংখ্যাগুলো, এখানে যে সংখ্যাগুলোকে আমরা এখানে যে সংখ্যাগুলোকে আমরা ab কে b এ লিখেছিলাম বা b কে b লিখেছিলাম, এই সংখ্যাগুলোকে বাদ দেওয়ার জন্য এখানে একটা r ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করা হয়। অর্থাৎ যতগুলো সংখ্যা বেশি সাজানো হয়, একই জিনিস যেগুলো থাকে, এই r ফ্যাক্টরিয়াল দিয়ে একই জিনিসগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে বিন্যাস আর সমাবেশের একটা পার্থক্য আমরা ধরতে পারলাম আশা করি। তো এই বিন্যাসের যে অঙ্কগুলো থাকে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা, হ্যাঁ, এইগুলো দিয়ে এই অঙ্কগুলো হয়। আর এখানে আপনার হচ্ছে সব সব ক্ষেত্রেই বলা হয় বিন্যাস করেন অথবা বলেন সাজানোর কথা বলা হয়, বিন্যাস করার কথা বলা হয় অথবা সাজানোর কথা বলা হয়। আর সমাবেশের ক্ষেত্রে আপনার বেশিরভাগ ক্ষেত্রে এখানে মানে দল গঠন করা হবে, কমিটি গঠন করা হবে, দল গঠন করা হবে, কমিটি গঠন করা হবে। কেন দল গঠন, কমিটি গঠন? কারণ একটা দলের মধ্যে মনে করেন আমি ধরেন একটা ফুটবল খেলার কথা বললাম, বা বা একটা কমিটি গঠন করলাম, কমিটি গঠনের মধ্যে কমিটির মধ্যে কারা কারা আছে এটা হচ্ছে মুখ্য বিষয়। কে কার চেয়ে বড়, কে কার চেয়ে ছোট, কে আগে বসছে, কে পরে বসছে, এটা ইম্পর্টেন্ট না। এই জন্য দল, কমিটি বা হচ্ছে খেলাধুলার কথাগুলো যখন আসবে তখন হচ্ছে আমরা এগুলোকে সমাবেশের কাতারে ফেলি। মানে আমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবো যে কোথায় হচ্ছে এখানে সমাবেশ হবে, কোথায় বিন্যাস হবে। তবে এই দল, কমিটি, খেলাধুলার কথা যখন বলা হবে তখন এটা হচ্ছে সমাবেশই হয়। কারণ এই দল, কমিটি, খেলাধুলার এগুলোতে হচ্ছে ক্রমটা ফ্যাক্ট না, এখানে হচ্ছে আপনার মানুষটা হচ্ছে ফ্যাক্ট, কয়জন মানুষ আছে, কারা খেলছে, কারা দলে আছে, এটা। তাই এই দল, কমিটি, খেলা থাকলে আমরা এটাকে সমাবেশ ধরবো। আরেকটা হচ্ছে হ্যান্ডশেক করা, এই হ্যান্ডশেকটা অনেক ইম্পর্টেন্ট, ব্যাংক পরীক্ষায় আসে, আমি লাস্টে ব্যাংকের জন্য আলাদা করে হ্যান্ডশেকের কিছু ম্যাথ দেখাই দিব না। তো এই যে দল, কমিটি, খেলা, হ্যান্ডশেক, এই টাইপের ম্যাথ গুলো আসে হচ্ছে আমাদের মানে সমাবেশের ক্ষেত্রে এই ধরনের ম্যাথ গুলো বেশি আসে। আর বাকি যে ম্যাথ গুলো সেগুলো হচ্ছে বিন্যাসের ম্যাথ। তারপরে সমাবেশে আরো কিছু ম্যাথ আছে, যেমন এই ত্রিভুজের কর্ণের সংখ্যা বের করা, মানে যেগুলো আমরা গুনে গুনে বের করতে পারি, ওই ধরনের কিছু কর্ণের সংখ্যা বের করা, বা হচ্ছে ত্রিভুজের সংখ্যা বের করা, কতগুলো মানে ভুজের মধ্যে কতগুলো ত্রিভুজ হবে, কতগুলো চতুর্ভুজ হবে, এই টাইপের মেন্টাল অ্যাবিলিটি কিছু ম্যাথ এখানে সমাবেশের সাহায্যে করা যায়। তবে এগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট না, আমরা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটু ক্যালকুলেশন গুলো দেখি। সমাবেশের ক্ষেত্রে আমরা কিছু ক্যালকুলেশন দেখবো। ধরেন আমি যদি বলি 2C2, যদি বলা হয় 2C2, এটাকে ভাঙলে কি পাওয়া যায়? বা হচ্ছে 3C2 বা 3 মানে 4C4 বা 3C3, এই টাইপের জিনিসগুলোকে ভাঙলে কত আসে মানটা, সেটা আমরা একটু দেখি। ধরেন আমি বললাম 2C2, তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে উপরে হবে 2 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 2 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, পাশে গুণ হবে 2 ফ্যাক্টোরিয়াল, এই তো, এটাই তো হওয়ার কথা। তো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল কাটা, 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0 হয়। আমরা গত ক্লাসে পড়েছিলাম 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তাহলে এই উপরে 1 নিচে 1 লাস্টে থাকে হচ্ছে 1। তার মানে সেম দুইটা জিনিসের যদি আমরা এরকম করি 2C2 বা 3C3 বা 4C4 5C5, এই ধরনের ক্ষেত্রে অ্যান্সার আসবে 1। ঠিক আছে, তো এরকম 2C2 3C3 5C5, এই ক্ষেত্রে অ্যান্সার আসবে 1। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় থাকলে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হবে। আবার ধরেন যদি হয় 2C1, তাহলে কি হয় আমরা একটু দেখি। 2C1, তো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে উপরে আসে 2 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ইনটু এই যে r ফ্যাক্টোরিয়াল, আর তো নিচেরটা, ইনটু 1 ফ্যাক্টোরিয়াল। সূত্রটা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। এখানে আমরা তাই করছি, এটা হচ্ছে n, এটা হচ্ছে r, 2 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, মানে 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে এখানে r ফ্যাক্টোরিয়াল করলে কত আসে? 2 থেকে 1 বাদ দিলে একই থাকে, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1,
আবার 1 ফ্যাক্টরিয়াল মানে 1, উপরে থাকে 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মান কত 2, আমরা পড়েছিলাম 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2 × 1, তাহলে 2c1 এর মান 2 আসতেছে, তার মানে হচ্ছে 3c, যদি আমরা বলি 3c1 এর মান কত আসবে দেখেন, 3c1 এর মান আসবে 3 ফ্যাক্টরিয়াল বাই 3 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল, তাহলে নিচে আসে 2 ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল, আর উপরে আসে 3 ফ্যাক্টরিয়াল মানকে আমরা লিখতে পারি 3 × 2 ফ্যাক্টরিয়াল, 2 2 কাটা থাকে হচ্ছে 3, তার মানে 3c1 সমান 3, 2c1 সমান 2, 4c1 সমান 4, 5c1 সমান 5। এগুলো আপনি একটু নোট আকারে লিখবেন, তাহলে আপনাদের পরীক্ষার হলে ক্যালকুলেশন করার সময় যখন আপনারা ক্যালকুলেশন করবেন তখন দেখা যাবে আপনাদের হচ্ছে এই জিনিসগুলো ইজি হয়ে যাবে। তার মানে 2c1, 3c1, 4c1, 5c1 এগুলোর মান হবে সবসময় উপরে 2 থাকলে সেই 2টাই হবে। আর যদি এরকম হয় 2c2 তাহলে 1, 3c3 তাহলে 1, 4c4 1, 5c5 1। তো এইগুলো দিয়ে যদি আমরা একটু মনে রাখতে পারি, কারণ আমাদের ক্যালকুলেশন করার সময় এই জিনিসগুলো বারবারই আমাদের সামনে আসবে, যেহেতু সামনে আসবে তাই আমরা এগুলো একটু আগে থেকেই মাথায় রেখে দিলাম। তো আমরা এখন চাইলে ম্যাথ দেখতে পারি। তো এখানে আমরা প্রথমে যে ম্যাথগুলো দেখব, তো ম্যাথগুলোতে আমরা হচ্ছে যে ধরনের ম্যাথ প্রথমে দেখবো আর কি, তো সেই ধরনের ম্যাথগুলো হচ্ছে আমরা কতগুলো জিনিস আপনাকে দিব, দেওয়ার পরে বলবো এখান থেকে আপনি কিছু জিনিস নিয়ে বাছাই করেন, মানে আপনাকে আমি কিছু সংখ্যা দিয়ে বলবো, আপনি হচ্ছে এখান থেকে কিছু জিনিস নিয়ে বাছাই করেন। তো আমরা হচ্ছে ফার্স্টে একটা বিসিএস এর ম্যাথ দিয়ে শুরু করি এবং একটা নিয়ম দেখি। হ্যালো, যে আপু আমি ক্লাস ছিল, আপনাকে আমি ক্লাস শেষ করে ফোন দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করে ফোন দেবো, ঠিক আছে? 1 ঘন্টা পরে শেষ হবে ক্লাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা প্রথমে যে নিয়মটা দেখবো সেটা হচ্ছে আপনার কতগুলো জিনিস দিয়ে বলবে, কতগুলো জিনিস দিয়ে বলবে আপনার, সেখান থেকে কয়েকটা সংখ্যা নিয়ে বা সেখান থেকে অল্প কিছু জিনিস নিয়ে আপনি হচ্ছে সেগুলোকে হচ্ছে কি করবেন, সাজাবেন, মানে বাছাই করবেন। যেহেতু এখানে বাছাই করার কথাই বলা থাকবে বেশি, তো আমরা বাছাই বলছি। তো যদি এরকম বলা থাকে তখন আমরা কিন্তু সূত্র পড়েছি হচ্ছে এনসিআর, মানে কতগুলো জিনিস থেকে যদি আমরা কতগুলো জিনিস নিয়ে বাছাই করি তাহলে সূত্রটা হচ্ছে এনসিআর। এখন যদি বলা হয় যে আপনি 6 জনের মধ্যে 4 জনকে নিয়ে বাছাই করেন, যদি বলা হয় 6 জনের মধ্যে 4 জনকে নিয়ে বাছাই করেন, কতভাবে বাছাই করা যাবে, এরকম বললে আপনার আমার সূত্রটা কি হবে? যদি বলা হয় 6 জন থেকে 4 জনকে নিয়ে বাছাই করেন, তাহলে আমার সূত্র হচ্ছে এন সি আর। যদি বলা হয় 6 জন থেকে 4 জন, তার মানে হচ্ছে এন এর মান হচ্ছে 6 আর আর এর মান হচ্ছে 4, এন এর মান হচ্ছে 6 আর এর মান হচ্ছে 4। তো আমরা এখানে আর এর মান 4 বসাবো, এটাকে সলভ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। এখন পরীক্ষায় যখন প্রশ্নগুলো আসে তখন এই প্রশ্নটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করে, একটু অন্যভাবে প্রেজেন্ট করে। তো প্রেজেন্ট করার সময় দেখা যায় কি আপনার হচ্ছে আমরা যে আর এর মানটা নিচ্ছি বা আমরা এন এর মানটা নিচ্ছি সেই মানটাতে কিছু সংখ্যা বাদ দিয়ে হিসাব করতে হয়। যেমন ধরেন আমি প্রথম যে অঙ্কটা বললাম যে 6 জনের মধ্যে 4 জনকে নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে, প্রশ্নটা কি ছিল? 6 জনের মধ্যে 4 জনকে নিয়ে কত প্রকারে বাছাই করা যাবে। তাহলে 6 জনের মধ্যে 4 জন যদি আমরা নিই তাহলে 6c4 এই উপায়ে বাছাই করা যাবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? 6 কে ভাঙলে হয় 6 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে আসবে কত? 6 কে আমরা লিখতে পারি 6 ইন্টু 5 ইন্টু 4, এর বেশি আমি লিখবো না। কেন লিখবো না? কারণ নিচে একটা 4 আছে, আমরা এই দুইটার সাথে কাটাকাটি করতে পারবো। আর 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 6 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, তার মানে 6 জন থেকে 4 জনকে 15 ভাবে বাছাই করা যাবে। কি হবে? 6 জন থেকে 4 জনকে 15 ভাবে বাছাই করা যাবে। এখন এই যখন বাছাই হবে তখন সেখানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে দিতে পারে। কন্ডিশনটা কেমন? বললো ধরেন এরকম বললো যে 12টা জিনিস আছে, বললো 12টা পুস্তক আছে, এটা হচ্ছে 36তম বিসিএস এর প্রশ্ন। প্রশ্ন বলা আছে যে 12টি পুস্তক আছে, এর মধ্যে থেকে 5টি পুস্তক বাছাই করতে হবে, বা 12টি পুস্তক থেকে 5টি পুস্তক বাছাই করতে হবে, যেখানে
দুইটা পুস্তক সবসময় ইনক্লুডেড থাকবে। মানে আপনি ধরেন আপনার কাছে বিসিএস এর 12টা বই আছে, বাংলা আছে, বাংলা সাহিত্য আছে, বাংলা ব্যাকরণ আছে, ইংরেজি সাহিত্য আছে, ইংরেজি ব্যাকরণ আছে, তারপর গণিতের হচ্ছে আপনার ধরেন গাণিতিক যুক্তি আছে, তারপর মানসিক দক্ষতা আছে। এভাবে করে আপনার অনেকগুলো সাবজেক্ট আছে, ধরলাম 12টা সাবজেক্ট আছে। তা আপনি হচ্ছে পড়ার জন্য প্রত্যেকদিন ধরেন আপনি সিলেক্ট করলেন যে আপনি প্রত্যেকদিন 5টা করে বই পড়বেন। তার মধ্যে আপনি 2টা বই সিলেক্ট করলেন, বাংলা আর ইংলিশ, আপনি বা ইংলিশ আর ম্যাথ আপনি প্রত্যেকদিনই পড়বেন। আপনি প্রত্যেকদিন 5টা সাবজেক্ট পড়বেন, তার মধ্যে আপনি সিলেক্ট করলেন যে ইংলিশ আর ম্যাথ আমি প্রত্যেকদিনই রাখবো। এখন ইংলিশ আর ম্যাথ যদি প্রত্যেকদিন আমি রাখি, তাহলে কিন্তু এটা কিন্তু আমার ক্যালকুলেশন আনার দরকার নাই। কারণ আমি তো এই 2টা বই সবসময় রাখতেছি, এটা তো হিসাব করার কিছু নাই। এখানে 2টা বই আমার ফিক্স থাকবেই থাকবে। আমার হিসাব করতে হবে বাকি 3টা বই নিয়ে। যেহেতু আমি জানি যে ইংলিশ আর ম্যাথ আমি সবসময় পড়বো, তাহলে এই 2টা বই তো এমনি থাকলো। এখন আমি হিসাব করবো বাকি 3টা বইয়ের মধ্যে কোন বইগুলো আমি পড়বো। আমি কি আজকে বাংলা পড়বো, না হচ্ছে সাথে কি বাংলার সাথে আমি কি আইসিটি পড়বো, নাকি হচ্ছে আমি সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী পড়বো, এরকম করে আমরা হিসাব করবো। তো যদি আপনার হচ্ছে এরকম কন্ডিশন দিয়ে দেয়, দিয়ে যদি বলে যে এরকম কিছু জিনিস ফিক্স থাকবে, মানে এটা আপনাকে নিতেই হবে, তখন আপনি এই জিনিসটাকে ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দিবেন। কারণ হচ্ছে এটা তো আমার ক্যালকুলেশনে আসবেই না। কেন আসবে না? কারণ আমি তো আগে হিসাব করে নিয়েছি, আমি তো আগেই ধরে নিয়েছি যে এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ফিক্স থাকবে, এটা আমি নিবই নিব। তো যদি এরকম হয়, প্রশ্নটা আবার একটু ভালো করে শোনেন। বলা হয়েছে 12টি পুস্তক থেকে 5টি পুস্তক, 12টি পুস্তক থেকে 5টি পুস্তক কত প্রকারে বাছাই করা যাবে, যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, তার মানে 12টার মধ্যে 5টা আমরা বাছাই করব, এর মধ্যে 2টা সবসময় থাকবে ইনক্লুডেড। যদি 2টা সবসময় থাকে, তাহলে আমরা কি করব? আমরা বলবো যে যে 5টা বই আমার নেওয়ার কথা, সেই 5টা বই আমি নিব না, আমি নিব হচ্ছে 3টা বই। কারণ 2টা তো আমার কাছে আছে, আমি 2টা তো আগেই রাখলাম। আর যে 12টা বই আছে সেখান থেকে আমি 2টা বই আগে বাদ দিয়ে দিব। কারণ আমি ইংলিশ আর ম্যাথের হিসাব ধরে ফেলেছি যে ইংলিশ আর ম্যাথ আমি প্রত্যেকদিনই পড়বো, তাই আমি 12টা থেকে 2টা বাদ দিব। নর্মালি চিন্তা করেন, আমরা নর্মাল যখন রুটিন করি পড়ার, তখন কিন্তু আমরা এভাবেই করি যে আমি হচ্ছে রুটিনে ইংলিশ আর ম্যাথ সবগুলাতে লিখে ফেলি। এরপর হচ্ছে আমরা বাকি যে আমার যে সাবজেক্ট আছে, যে ঘন্টা আছে, সময় আছে, সেটার মধ্যে আমি বিভিন্ন সাবজেক্ট বসে বসে চিন্তা করি যে আমি বাংলা পড়বো 2 দিন সপ্তাহে, তারপর হচ্ছে আমি বাংলাদেশ বিষয়াবলী পড়বো সপ্তাহে 2 দিন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়বো সপ্তাহে 2 দিন। এভাবে করে কিন্তু আমরা বসাই। তো যদি আপনার এরকম শর্ত দিয়ে দেয়, তখন আপনি কি করবেন? সেটাকে আগেই কাউন্ট থেকে বাদ দিবেন। তাহলে 5টা থেকে 2টা জিনিস আমরা আগেই বাদ দিয়ে দিলাম, তাহলে আমাকে এখন বাছাই করতে হবে 3টা জিনিস। আর যেহেতু আমি 2টা আগে বাদ দিয়েছি, তার মানে আমার যে 12টা, সেটাও 2টা সেখান থেকে 2টা কমে যাবে, সেটা কমে হয়ে যাবে 10টা। তাহলে এখন বাছাই করার উপায় হচ্ছে আমি 10টা জিনিস থেকে বাছাই করব 3টা জিনিস। 10টা থেকে বাছাই করবো কটা জিনিস? 3টা জিনিস। কেন? কারণ আমি তো আগেই হচ্ছে 2জনকে আলাদা করে ফেলেছি, 2টা বই আলাদা করে ফেলেছি। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আসে 10 ফ্যাক্টোরিয়াল বাই আমরা ডিরেক্ট লিখি এখন। 10 থেকে 3 বাদ দিলে কত হয়? 7 হয়। 7 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। দেখেন বুঝছেন কিনা? আহ আমরা হচ্ছে NCR এটা সূত্র করেছি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল। যারা গত ক্লাস করেন নাই তাদের জন্য কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ গত ক্লাসে আমি এগুলো ভেঙে ভেঙে বুঝিয়েছি। যদি আমরা এখন এটাকে কাটি, 10 কে ভাঙলে হয় 10, 9, 8, 7 ফ্যাক্টোরিয়াল। আমি আর যাবো না, কারণ নিচে একটা 7 আছে, নিচে একটা 7 আছে। আর 3 কে ভাঙলে হয় 3, 2, 3 দোকানে 6, 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল কাটা। যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে হয় 4 দুগুণে 8, 3 দিয়ে কাটলে হয় 3 ত্রিকা 9। তাহলে কত আসে? 3 চারা 12, 12 আর 10 গুণ করলে কত হয়? 120। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 12টা পুস্তক থেকে যদি আমরা 5টা পুস্তক বাছাই করি, সেক্ষেত্রে আমরা 120 উপায়ে বাছাই করতে পারবো। 120 উপায়ে বাছাই করতে পারবো। এই টাইপের প্রশ্ন পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, মানে সহজ প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা আপনি না জানলে কিন্তু আপনার ভুল হবে। তো যেহেতু এটা মানে আমাকে ফিক্সড বলে দিয়েছে, ফিক্সড বলে দিলে আমি শুরুতেই কি করে দিব? এটা আলাদা করে দিব, মানে মাইনাস করে দিব। এই টাইপের আমরা আরেকটা ম্যাথ করব। এটা হচ্ছে 35তম বিসিএস এসেছে। আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে ছিল আপনার 36তম বিসিএস এ। এখন যেটা করব এটা হচ্ছে আপনার এসেছে 35তম বিসিএস এ। তো দেখেন পর পর 2টা বিসিএস এ একই ধরনের ম্যাথ এসেছে। সেই প্রশ্নটা হচ্ছে, বলেছে 14 জন খেলোয়াড় থেকে, মানে আপনার খেলোয়াড় আছে 14 জন। বলা হচ্ছে 14 জন খেলোয়াড় আছে, এই 14 জন খেলোয়াড়ের মধ্যে আপনাকে বাছাই করতে হবে, মানে দল গঠন করতে হবে 11 জনের। বলা হচ্ছে
11 জনের দল গঠন করতে হবে। 14 জন খেলোয়াড় থেকে আপনাকে নিতে হবে 11 জন। 14 জন খেলোয়াড় থেকে আপনাকে নিতে হবে 11 জন। কিন্তু শর্ত হচ্ছে একজন অধিনায়ক নির্দিষ্ট থাকবে, মানে একজন অধিনায়ক আপনার ফিক্স করতে হবে। একজন অধিনায়ক নির্দিষ্ট থাকবে। ধরেন বাংলাদেশের মানে কথা যদি ধরি, যতদিন মাশরাফি বিন মুর্তজা খেলেছেন, তো উনি যতদিন ছিলেন ততদিন পর্যন্ত আপনার অধিনায়ক আমরা আগে ঠিক করে ফেলেছি যে মাশরাফি অধিনায়ক হবে। এরপরে হচ্ছে বাকি 10 জনকে আমরা কি করেছি, বাছাই করেছি। আমরা জানি যে মাশরাফি অধিনায়ক থাকবে, বাকি 10 জন হচ্ছে বাছাই হবে। তাহলে যেহেতু আমি জানি মাশরাফি মানে ফিক্সড, তার মানে আমি তো হিসাব করে 14 জনের মধ্যে করবো না, কারণ মাশরাফি বাদ দিলে 14 জন আর থাকবে না, তখন হয়ে যাবে 13 জন। আর তখন আর আমাকে 11 জন বাছাই করতে হবে, তখন বাছাই করতে হবে 10 জনকে, কারণ আমি তো একজনকে আগে বাদ দিয়ে দিয়েছি। তো এখানে বলেছে 14 জন খেলোয়াড় থেকে আহ নির্দিষ্ট একজন অধিনায়ক সহ নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল কত ভাবে বাছাই করা যাবে। তো যদি আমরা মানে একটা টিম তৈরি করি 10 জনের, এই 10 জনের মধ্যে মাশরাফি থাকলো আগেই আমরা আলাদা করেছি, বাকি যে 10 জন আছে, বাকি 10 জন হচ্ছে আমরা 14 জন থেকে করবো যে কে হচ্ছে আমরা কিভাবে দল তৈরি করতে পারি। পরে খেলায় নামানোর সময় তখন আমরা হচ্ছে আমাদের ইচ্ছা মতো নামাবো। আমরা এক দলে সাকিবকে রাখবো, এক দলে রাখবো না, আবার কোনো দলে আমি মুশফিককে রাখবো, কোনো দলে রাখবো না, আবার কোনো দলে মেহেদী ইমরাজকে আমি রাখবো, কোনো দলে তাকে রাখবো না। এইভাবে করে আমরা দল গঠন করবো। তো এখন এইভাবে যদি আমরা দল গঠন করি তাহলে কতটা দল তৈরি করা যাবে। তো আমরা যদি এটা হিসেব করি তাহলে প্রথমে আমরা 14 জন থেকে একজন বাদ দিয়ে দিব। কেন? কারণ হচ্ছে আমি মাশরাফিকে ফিক্সড করেছি, একজন অধিনায়ক ফিক্সড করেছি। তাহলে আমি 11 জন থেকে একজন বাদ দিব। কেন? কারণ হচ্ছে আমি তো একজনকে নিয়ে নিয়েছি। তাহলে আমাকে বাছাই করতে হবে 10 জনকে। আর আমার খেলোয়াড় আছে এখন 13 জন, আমি একজনকে আগে সরিয়ে ফেলেছি। এখন যদি আমরা বলি এটা কি হবে, এটা হবে 13 থেকে আমরা নিব হচ্ছে কয়জনকে, 10 জনকে, মানে 13C10 এনসিআর। এখন যদি এটাকে কাটাকাটি করি আমরা, তাহলে 13 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 13 থেকে 10 বাদ দিলে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল। তো যদি কারো প্রশ্ন থাকে, আপনার যদি বুঝতে সমস্যা হয় কিন্তু প্রশ্ন করতে পারবেন, যেহেতু আমরা এখন জুমে আছি, মানে প্রশ্ন করার সুযোগ আছে। আপনার যদি সমস্যা হয়, যখন যেখানে সমস্যা হবে আপনারা চাইলে ম্যাচ করতে পারেন অথবা আপনার মুখে প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। তো আমরা যদি কাটাকাটি করি 13, 12, 11, 13, 12, 11, 10 পর্যন্ত আমরা যাব। কেন যাব 10 পর্যন্ত? কারণ নিচে 10 ফ্যাক্টোরিয়াল আছে, 10 ফ্যাক্টোরিয়াল আছে। যদি 3 কে আমরা কাটি, 3 দুগুণে 6, 3 কে কাটলে হবে 3 দুগুণে 6। এখন যদি আমরা কাটাকাটি করি, 10 10 কাটা, তারপর হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে আসতেছে 13 দুগুণে 26, 26 আর 11 যদি আমরা গুণ করি কত আসে, 26 আর 11 আমি একটু গুণ করে দেখি, 6 একে 6, 2 একে 2, 6 একে 6, 2 একে 2, 6 আর 2, 286। মানে আমরা আমাদের হাতে 286টা বিকল্প দল তৈরি করতে পারবো, 286টা দল তৈরি করতে পারবো। এর মধ্যে যে কোনো একটা আমরা পরের দিন হচ্ছে খেলাবো, মানে আমরা 286টা বিকল্প দল তৈরি করে রাখতে পারবো। তার মধ্যে আমার যখন যেটা ইচ্ছা আমি সেই দলটা নিতে পারি। সেই দলে দেখা গেল তাসকিন বাদ করতে পারে, আবার সেই দলে দেখা গেল তাসকিন থাকতে পারে। অর্থাৎ আমরা হচ্ছে 286টা দল তৈরি করতে পারবো। দেখেন এই যে টাইপটা আমি দেখালাম, এই টাইপটা হচ্ছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমি অলরেডি দেখিয়েছি বিন্যাস সমাবেশের প্রশ্ন আসা শুরু হয়েছে 35তম বিসিএস থেকে, তার আগে কিন্তু এটা ছিল না। সিলেবাসে বিন্যাস সমাবেশ 35 এর আগে ছিল না, এবং 35 আসার পরেই পরপর দুইটা বিসিএস এই টাইপের ম্যাথ এসেছে। হ্যাঁ, 35 আসার পর তারপর হচ্ছে পরপর দুইটা বিসিএস এই ধরনের ম্যাথ এসেছে। তো আমরা দেখলাম হচ্ছে এটা ইম্পর্টেন্ট। এরপর আমরা যেটা দেখব, এখানে যদি আমরা আরো যদি একটা প্রশ্ন দেখতে চাই, প্রশ্ন হচ্ছে এরকম, ধরেন আমাদের যখন আমরা নিয়েছিলাম তখন আমরা একটা মোট সংখ্যা থেকে নিয়েছি। এখন আমরা যদি নেওয়ার সময় যদি দেখি যে দুইটা টিমে ভাগ করা আছে, নেওয়ার সময় যদি আমরা যদি দেখি দুইটা টিমে ভাগ করা আছে, তখন কি হবে? আচ্ছা, একটা ফোন এসেছে, আমি একটু কথা বলে নেই। আচ্ছা, কেটে গেছে। দেখেন যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা যদি হচ্ছে এরকম করে বলি, ধরেন এখানে তো ছিল 14 জন, একসাথে 14 জন। এখন আমাদেরকে বাছাই করতে হবে দুইটা টিম থেকে। আমাদেরকে বাছাই করতে হবে থেকে দুইটা টিম থেকে বা দুইটা জায়গা থেকে। আমি কথাটা বলে নিই।
আচ্ছা, আবার আপনাদের মনে দেখতে ঝাপসা দেখা যাচ্ছে। মনে হচ্ছে ঝাপসা, আমি দেখতে পাচ্ছি ঝাপসা। ঝাপসা হচ্ছে কেন? আচ্ছা, এসেছে। এখন আমি বললাম ধরেন 6 জন পুরুষ ও 4 জন মহিলা থেকে আপনাকে বাছাই করতে হবে 5 জনকে। কি বলেছে? 6 জন পুরুষ আছে, 6 জন পুরুষ আছে, আর হচ্ছে 4 জন মহিলা আছে। 6 জন পুরুষ আছে আর 4 জন মহিলা আছে। এখান থেকে আপনাকে 5 জনকে নিতে হবে, মানে 5 জনকে বাছাই করতে হবে বা নির্বাচিত করতে হবে। তো 5 জনকে যদি বাছাই করা হয়, তাহলে একটা শর্ত দেওয়া আছে যে এখানে যে 5 জন নেওয়া হবে তার মধ্যে সবসময় 2 জন মহিলা থাকবে। বলা হয়েছে যে 6 জন পুরুষ, 6 জন পুরুষ ও 4 জন মহিলা থেকে 5 জনকে কতভাবে নির্বাচন করা যাবে বা কতভাবে বাছাই করা যাবে যাতে সবসময় 2 জন মহিলা থাকবেই। না, আমরা হচ্ছে ঠিক করে নিয়েছি আগে থেকে যে 5 জনের মধ্যে আহ 2 জন মহিলা থাকবেই থাকবে, 2 জন মহিলা কমপক্ষে থাকবে। আর বাকি যে 3 জন আছে সেখানে মহিলা পুরুষ যাই হোক সেটা সমস্যা না, কিন্তু আমাদের মিনিমাম 2 জন মহিলা ফিক্সড রাখতে হবে। এটা ধরেন যে ভার্সিটিতে যখন আপনার, যেমন জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আপনার সিট বন্টন করার সময় 50%, মানে একটা কোটা থাকে যেরকম 50%-এর ছেলে, 50% মেয়ে, বা 40% ছেলে 40% মেয়ে। 40% ছেলে থাকার পরে বা 40% মেয়ে থাকার পরে তারপরে বাকি সিট কারণ নিল সেটা বিষয় না। হ্যাঁ, বাকি সিট যে কেউ আসতে পারবে, ছেলে আসতে পারবে, মেয়ে আসতে পারবে, তবে আমার এত% মেয়ে লাগবে, এত% ছেলে লাগবে। তো এরকম যদি বলা থাকে, এগুলো কিন্তু আমাদের আগের ম্যাথগুলোর মতোই। তো এখানে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, 2 জন মহিলা সবসময় থাকবে। তার মানে যখন আমরা 4 জন মহিলা নিব তখন আর 4 জন নিব না, তখন আমরা নিব 2 জনকে, কারণ 2 জন আমাদের আগে নেওয়া হয়ে গেছে। যদি আমার 2 জন আগে নেওয়া হয়ে যায়, তখন আমার যে টোটাল যে ছিল 4 জন মহিলা, টোটাল যে ছিল 4 জন মহিলা, তো আহ, সেখান থেকে আমরা হচ্ছে 2 জন মহিলাকে নিব। আবার যেখানে আমাদের 6 জন মানে পুরুষ ছিল, যেখানে আমাদের 6 জন পুরুষ ছিল, সেখান থেকে আমরা কয়জনকে নিব? সেখান থেকে আমরা হচ্ছে, এখানে বলা হয়েছে 2 জন যেহেতু মহিলা, 2 জন যেহেতু মহিলা, আমরা এখান থেকে 2 জনের বাইরে বাকি থাকে 3 জন, আমরা চাইলে 3 জনকে নিতে পারবো। এখন এই 3 জনকে নিয়ে আমরা কত ভাবে মানে বাছাই করবো সেটা আমরা একটু দেখি। দেখেন, টোটাল হচ্ছে পুরুষ হচ্ছে কয়জন? আছে হচ্ছে 6 জন, তার আগে আমাদের নিতে হবে 5 জনকে। 5 জনের মধ্যে 2 জন আমার আগেই ফিক্সড, কারণ আমার নির্বাচন করতে হবে কয়জন? 3 জন। নির্বাচন করতে হবে কয়জন? আমার 3 জন নির্বাচন করতে হবে। তো এই 3 জন কি, 2 জন মহিলা চলে গেলে 3 জন হচ্ছে বালক বা হচ্ছে পুরুষ, 3 জন হচ্ছে পুরুষ নির্বাচন করতে হবে। এই যে 3 জন পুরুষ নির্বাচন করতে হবে, এটা কয়জনের মধ্যে থেকে নির্বাচন করতে হবে? পুরুষ আছে টোটাল 6 জন, তাহলে আমি 6 জনের মধ্যে থেকে 3 জনকে নির্বাচন করব। টোটাল আছে আমার 6 জন পুরুষ, তার মধ্যে আমি নির্বাচন করব কয়জনকে? 3 জনকে। আর এই যে 6 জন থেকে 3 জন নির্বাচন করলাম, এটা হচ্ছে শুধু পুরুষেরটা বের হলো, এখন বের করতে হবে হচ্ছে মহিলারটা। তো এই যে মহিলার কথা বলা আছে, মহিলা আছে কয়জন? আমার টোটাল মহিলা আছে আমার 4 জন, 4 জন মহিলা আছে। তার মধ্যে থেকে আমি নিব কয়জনকে? 2 জনকে আমি নিব। তো এই 5 জন, আমরা যখন আমাদেরকে যে বলা হয়েছে 5 জনকে বাছাই করতে, তো 5 জনকে বাছাই করার কথা বলা হয়েছে। তার মধ্যে বলা আছে যে 2 জন মহিলা থাকবে, সব সময় 2 জন মহিলা থাকবে। তো 2 জন মহিলা থাকলে বাকি যে 3 জন আছে সেই 3 জন আমরা হচ্ছে বাছাই করব পুরুষ থেকে। তো 6 জনের মধ্যে যদি আমরা 3 জন নেই, আর বাকি যে 4 জন মহিলা আছে, মানে 4 জন মহিলা থেকে যদি আমরা 2 জন নেই, তাহলে টোটাল 3 আর 2 5 জন আমরা নিচ্ছি। আমরা নিচ্ছি হচ্ছে কয়জন থেকে? 6 জন আর 4 জন থেকে। 6 জন পুরুষ থেকে নিচ্ছি 3 জনকে, আর যে 4 জন মহিলা আছে সেখান থেকে নিচ্ছি আমরা 2 জনকে। তো এই এটাকে যদি আমরা ক্যালকুলেশন ক্যালকুলেশন করবো হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 6 - 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 4 - 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। কারাগারি করলে যা আসবে আর কি 120 আসার কথা। তো আপনার এটা করে দেখবেন 120 আসার কথা। তো এই ম্যাথটা যেটা দেখলাম, তো এই ম্যাথের মধ্যে যে যে টাইপের ম্যাথগুলো পরীক্ষার জন্য গুরুত্ব
আচ্ছা, আমাদের এমনিতেই একটু ডিস্টার্ব হয়েছে, আবার 40 মিনিট শেষ, আপনারা এখনই কেটে গেলে আবার জয়েন করবেন। আমি কেটে দিচ্ছি, আপনারা জাস্ট এখন আবার 1 মিনিটের মধ্যে জয়েন করবেন। আমরা জয়েনের পরে বাকিটা করব, কারণ হচ্ছে এখন আমি শুরু করলে আবার কেটেই যাবে ম্যাথটা। তো এই জন্য আমরা এখন শেষ করছি, শেষ করে আমরা এখনই আবার জয়েন করব।